शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्चित्वा প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 294তম পর্ব আপনাদের সাথে বারাণসীতে পৌঁছেছিলাম এর আগের এপিসোডে। বারাণসীতেই আমরা এখনও থাকব, হয়তো আরও 2টো এপিসোড জুড়ে, কারণ নিবেদিতার দৃষ্টিতে ভারতবর্ষের ঐতিহ্য এবং সংস্কৃতির, পুরাণের, সনাতন ধারার মূল পীঠস্থানগুলির অন্যতম এই বারাণসীকে নিয়ে তার অনেক চিন্তা, অনেক ভাবনা চাক্ষুষে সেগুলি ধরা দিয়েছে। সেগুলিকেই তিনি লিপিবদ্ধ করেছেন তার বিভিন্ন বাণী রচনা সংকলনের মধ্য থেকেই আমি তুলে এনেছি আপনাদের সামনে পরিবেশন করার উদ্দেশ্যে। আমার কদিন আগের বারাণসী সফর আমাকে মুগ্ধ যেমন করেছে, তেমন নিবেদিতার উপলব্ধি আমার মনে হয় আপনাদেরকেও মুগ্ধ করবে। কারণ আমরা নিজেরাই জানি না আমরা কোন ভারতবর্ষে বাস করি, আমরা নিজেরাই জানি না কোন ভারতবর্ষের কোন ঐতিহ্য আমাদেরকে জন্মের পর জন্ম, প্রজন্মের পর প্রজন্ম মানুষকে ভারতবর্ষের রহস্যের সাথে একাত্মবোধে এক নতুন আলোর সন্ধান দিতে পারে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। সবারই চোখে সব ধরা দেয় না। একটা নদী বয়ে চলে, তার স্রোতধারা এবং তার নিচে বালুরাশি এবং তার উপরে বয়ে চলা নৌকাগুলি, বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসগুলিকে তার পছন্দ মতো গ্রহণ করে এবং পছন্দ মতো পরিবেশন করে। কিন্তু নদীর যে পথ চলা, এঁকে বেঁকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে বেড়ানো, এটা প্রাকৃতিক সৌন্দর্যকে সামনে রেখে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বিচার করার ক্ষমতা সবারই হয় না। তাই নিবেদিতার দৃষ্টিতে বারাণসী, আজ নিবেদিতার ভারত দর্শনের 294তম পর্বে আমরা এগিয়ে যাব নিবেদিতার দৃষ্টিতে বারাণসীর গভীর বহিঃপ্রকাশ, আন্তরিক চিন্তার এবং সমৃদ্ধির সাথে ভারতীয়ত্ব বোধের এক নতুন দিশার উন্মোচনে আমাদিকেও বারাণসীতে পৌঁছে তার ঐতিহ্যকে অনুধাবন করার একটা পথ খুঁজে বার করবে আশা করি। যে প্রতীক্ষায় আপনারা অপেক্ষায় রয়েছেন, আমিও ঠিক একই প্রতীক্ষায় এগুলিকে সংগ্রহ করেছিলাম তিল তিল করে আপনাদের সামনে পরিবেশন করার উদ্দেশ্যে। পবিত্রবাবুর অসীম ধৈর্য নিয়ে যে 293টি পর্ব আপনাদের সামনে পৌঁছেছে, ভাবি দিনেও নিবেদিতার ভারত দর্শনে এরকম অনেক অলৌকিক অজানা তথ্য যেগুলো এখনও আপনাদের সামনে পরিবেশিত হয়নি, সেগুলিকেই আমি খুঁজে খুঁজে বার করার চেষ্টা করে প্রতি রবিবার সকাল 6টায় সমবেত হই আপনাদের দুয়ারে কড়া নেড়ে। ভারত দর্শন নিবেদিতার নয়, ভারতবাসীরই। সেই উপলক্ষেই আমার আগমন। আগে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। যদি কোনো বড় জিনিসের সঙ্গে ছোট কিছু তুলনা করা হয়, তাহলে এই বারাণসীকে অশোক এবং অশোক উত্তর যুগে ভারতের ক্যান্টারবেরি আখ্যা দেয়াই যেতে পারে। কারণ রাজপুত এবং মুসলমান আমলে সামরিক ভারতে দিল্লি যে স্থান ছিল, সেই স্থানটা পূর্ব যুগের ভারতে, যার পূর্ব দিকটি ছিল বুদ্ধের, আর বারাণসীর স্থান ছিল ঠিক অনুরূপ। সারনাথে বৌদ্ধ বা জৈন সম্প্রদায়ের ভক্ত সন্ন্যাসীরা সেই মহান সন্ন্যাসীর
স্মৃতি অম্লান রেখেছিলেন। বারাণসীর নাগরিক গৃহস্থ ব্রাহ্মণরা প্রাণপণে বোঝাতে চাইত যে বুদ্ধের মহত্বের সবকটি লক্ষণ মহাদেবের মধ্যে বিরাজমান ছিল বা আছে। বোম্বাই বন্দরে এলিফ্যান্টা গুহার প্রবেশপথে আমরা যদি দেখি, বাঘের চামড়া পরিহিতা ধ্যানমগ্ন যে শিবকে ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে, তাকে বুদ্ধোত্তর যুগের হিন্দু আদর্শ বলা চলে। সেইভাবেই সেই মহান ভিক্ষু বৈদিক যুগে যে নগরীর পথ পরিক্রমা করেছেন তা শিবের নগরীতে পরিণত হয়েছে। এতদিন পর্যন্ত বৌদ্ধ তীর্থস্থানগুলোতে অর্ঘ্য দানের জন্য স্তূপ নির্মাণ করাকে যেমন পুণ্য কাজ বলে মনে করা হতো, এখন নিরাকার ঈশ্বরকে সাকার রূপ দেওয়া হলো তারই অনুকরণে। প্রাচীন পৌরাণিক যুগের স্তূপ এখনও অনেকগুলো বিদ্যমান রয়েছে। আমরা যদি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই, সেগুলো আমাদের নজরে আসে এবং পরবর্তীকালে বারাণসীর পথে ঘাটে স্থাপিত শিবলিঙ্গ, যে শিবলিঙ্গগুলো অপসৃয়মান যুগেও বৌদ্ধ ধর্মের প্রভাবের কথা মনে করিয়ে দেয়, সেটা না দেখলে অনুভব করা যায় না। আমি বেশ কয়েক বছর আগেও যখন বারাণসী গিয়েছিলাম, সেই ষাঁড়েদের গলির মধ্যে প্রবেশ করা এবং মল ত্যাগ করা, তার সাথে সাথে ছোট ছোট শিবলিঙ্গগুলো গলির আনাচে কানাচে শুধু শোভাবর্ধন করছে না, আমাদের ভারতীয়দের ওই পথ মাড়িয়ে যাওয়ার পথে অবশ্যই মহাদেবের প্রতি আমাদের শ্রদ্ধার একটা ভাব ক্রমশ যেন দৃঢ় থেকে দৃঢ়তর শুধু হয় না, তার সাথে সাথে সম্পূর্ণ বারাণসীটাকেই মনে হয় যেন শিবক্ষেত্র। তৈলঙ্গ স্বামীর কথা আপনাদের মনে থাকবে, জীবন্ত শিব বলা হয়, জীবন্ত বিশ্বনাথ বলা হয়, চলমান বিশ্বনাথ বলা হয়। কখনো পোশাক পরতেন না এবং অনেক অলৌকিক কাণ্ডের তিনি আমাদের উপহার দিয়েছেন। এবং কেউ বিশ্বাস করুক আর নাই করুক, শিবের মহিমা ওই তৈলঙ্গ স্বামীকে দেখলে বা শ্রীরামকৃষ্ণদেবের অনুভূতি যা লিপিবদ্ধ হয়ে রয়েছে সেগুলি দেখলে, কাশীর আনাচে কানাচে ঘুরলে, এই বারাণসী শহরের গলিতে গলিতে ছোট ছোট শিবলিঙ্গগুলিকে দেখলে মনে হয় গভীরভাবে একটু যদি অন্তর আত্মার সাথে কথা বলার চেষ্টা করা যায়, তখন ভারতবর্ষের পুরাতন সনাতন আদর্শের কথা আমাদেরকে অবশ্যই স্মরণ করিয়ে দেবেই দেবে, কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বারাণসী তো শুধুই ভারতের ক্যান্টারবেরি নয়, অক্সফোর্ডও বলা যেতে পারে। এই মঠ মসজিদের বা মঠ মন্দিরের ছায়াতেই গুচ্ছ গুচ্ছ শিক্ষালয় এবং সংস্কৃতি যারা নিয়ে চিন্তা করে, সংস্কৃতি সম্পর্কে যাদের ভাবনা চিন্তা, সেই সংস্কৃতজ্ঞ পণ্ডিতদেরও ওখানে আনাগোনা করতে দেখা যাবে। তাদের বাসগৃহ রয়েছে, তাদের সকাল সন্ধ্যায় তারা নিষ্ঠা সহকারে তারা বেদ, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত নিজের ইচ্ছায় নিজের মতো করে, কারো দিকে না তাকিয়ে, কারো কথাই সেগুলি আওড়ায় না, নিজের অনুভূতিকেই যেন গীতা, মহাভারত, বেদের মধ্যে তারা আওড়াতে থাকে। এই পণ্ডিতদের বাসগৃহ এবং ভারতের সমস্ত অঞ্চল থেকে দরিদ্র ছাত্ররা দলে দলে সেখানে আসে ভারতের কালোত্তীর্ণ গ্রন্থগুলো পড়ার ও প্রাচীন নির্মল যে কর্মগুলি সেগুলোকে নিয়মকর্মের সাথে শেখার জন্য। নদিয়ার খ্যাতি নব্য ন্যায়ের জন্য, কিন্তু বারাণসীর খ্যাতি দর্শন এবং ব্রাহ্মণ্য সংস্কৃতির জন্য।
পূজা প্রকরণ এবং ধর্মবিশ্বাসের ব্যাপারে বারাণসী সর্বকালে সর্বোচ্চ নিয়ামক। ভ্রাম্যমাণ শিক্ষাবিদগণ বারাণসীর প্রভাবের বার্তা পৌঁছে দেন নিজের নিজের অঞ্চলগুলোতে। এই মধ্যযুগীয় সংস্কৃতি সে যুগের পদ্ধতিতেই পরিবাহিত হয়। একটা গ্রন্থকে আয়ত্ত করতে 12 বছর সময় দিতে হতো, আর আমরা আধুনিক তুলনামূলক রীতিতে 1 বছরেই উপর থেকে মাখন তুলে নেওয়ার মতো 12 থেকে 20টা বই পড়ে ফেলি। অর্থাৎ আমরা যা পড়ছি তা হলো যে কোনো গ্রন্থের বিষয়সূচি, বিষয়গুলোর পারস্পরিক যোগসূত্র নয়, সমন্বয় সাধনের পরিবর্তে শুধুমাত্র তাৎপর্য। ঠিক এই কারণে বারাণসীর শিক্ষিত নিজ বৈশিষ্ট্যে ভাস্কর আধুনিক যুগের অন্যান্য মধ্যযুগীয় পণ্ডিতের মতোই নির্ভীক চিত্তে নিজের বক্তব্য রাখেন, যেমন ছিলেন জন বুনিয়ান বা উইলিয়াম ব্লেক। সাংস্কৃতিক কেন্দ্ররূপে এখনও পর্যন্ত বারাণসীর একটা অসাধারণ বৈশিষ্ট্য নজরে পড়ে, যদিও তার দ্রুত বিলয়ের পথে আস্তে আস্তে আমরা সেটা হারাতে চলেছি। হিন্দু ধর্মতত্ত্ব এবং সংস্কৃত শিক্ষার প্রামাণিক কেন্দ্র হিসাবে জৌনপুরের সঙ্গে সমান্তরাল অবস্থান, এটা আমরা লক্ষ্য করি। কারণ জৌনপুর ভারতে ইসলাম ধর্মের অনুরূপ প্রামাণিক কেন্দ্র। বারাণসী যেন ব্রাহ্মণ্য সংস্কৃতি সমৃদ্ধ হিন্দু প্রদেশ ও আরবি ফার্সি সংস্কৃতির মুসলিম অঞ্চলের মধ্যে বিভাজনের রেখা। এখানেই এখনও কিন্তু অনেক প্রাজ্ঞ ব্যক্তি আছেন যাদের শ্রেষ্ঠ জাতীয়তাবাদী শিক্ষায় শিক্ষিত বলা যায়, কারণ সেই সব বয়স্ক হিন্দু লোকগণই যৌবনে যেমন সংস্কৃত সাহিত্য শিক্ষা করেছেন, তেমনি তখনকার রাজসভায় বিশেষ গুণ বলে স্বীকৃত ফরাসি কাব্যেরও রসসাধন করেছেন। বারাণসীতে হিন্দু পণ্ডিতদের বাস এবং পার্শ্ববর্তী জৌনপুরে মুসলিম মৌলবীদের বাস। এই সমন্বিত সংস্কৃতিতে শিক্ষিত মানুষদের মানবিকতায় বেড়ে ওঠা বারাণসীর বিদগ্ধ সমাজ শুধু বৈদগ্ধ্যের জন্য নয়, বরং সৌজন্য, ভদ্র এবং পরিশীলিত আচরণের জন্যই সাদৃত। সর্বশেষ যে অভিজাত হিন্দু সন্তান পুরানো রীতিতে ফার্সি চর্চা করেন, তার সঙ্গে আভিজাত্যের একটা সুন্দর আদর্শের সমাপ্তিও ঘটবে। এশিয়ায় এখনও যার কিছু অবশিষ্ট আছে, সেই মধ্যযুগের ও সংস্কৃতির পাশাপাশি আধুনিকতার তুলনা করলে মানতেই হবে যে সাহিত্যিক রসগ্রাহিতার অধিকারী মধ্যযুগপন্থী। নিবেদিতার দৃষ্টিতে এই ভাবনা এত সমৃদ্ধকারী যা আমরা কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না। এগুলি সব নিবেদিতার চিন্তারই ফলশ্রুতি এবং এত গভীরভাবে ভারতীয় ঐতিহ্যকে তিনি রসসাধন করেছেন এবং আমাদেরকেও রসসাধনের জন্য রেখে গেছেন তার উপলব্ধিগুলিকে। আমি ভাবতে ভাবতে অবাক হয়ে যাই। এইগুলি পড়তে পড়তে এগুলি যখন আমি খুঁজে বার করছিলাম, এগুলিকে যখন আমি একটি একটি করে সঞ্চয়ন করে আপনাদের জন্য তৈরি করছিলাম, তখন দেখছিলাম প্রতিটি অধ্যায়ের মধ্যে, প্রতিটি চিন্তার মধ্যে নিবেদিতার যে চিন্তা ভাবনা, সেগুলো আমি যেন ধরে উঠতে পারছি না। আমি যেন ভাবতে পারছি না এটি কোনো ভারতীয়র চিন্তা ভাবনার ফলশ্রুতি নাকি এক বিদেশিনী তার চিন্তার ফলশ্রুতি। আসলে মায়ের কথাটাই বোধহয় সঠিক। নিবেদিতা আমাদেরই ছিল, এই দেশেরই ছিল। তার মধ্যে যে ঐশী শক্তি, শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারা কেন্দ্রিক ভারতীয় ভাবনাটাকে পাশ্চাত্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তাকে এদেশে এসে সেই ভাবটিকে নতুন করে আবার সমৃদ্ধ হয়ে পুরানো জিনিসটির সংস্কারক রূপেই আমাদের সামনে পরিচিতি লাভ ঘটাতেই তার যেন আশা। অর্থাৎ বারাণসী প্রচলিত শিক্ষা বহির্ভুক্ত এক বিশ্ববিদ্যালয়, এটা নিবেদিতার চিন্তার মধ্যে ধরা দিয়েছিল। মধ্যযুগের এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেই কিন্তু
এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতায় শিক্ষক ও ছাত্রদের সাহায্য করা হয়। শিক্ষা লাভের আগ্রহে যে ছেলেটি পায়ে হেঁটে সহস্র কোষ পাড়ি দিয়েছে, সে ভিক্ষা করে খেলেও এখানে তার অগৌরব হয় না। মধ্যযুগের লাইপজিগ, হাইজেনবার্গ এবং অক্সফোর্ডও তেমন হতো না। এই রকম বিদ্যার্থীদের জন্যই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা। আশা করা হতো যে শহরবাসীর স্ত্রীরা ওদের সংস্থানে সাহায্য করবেন। বারাণসীতে খাদ্যই একমাত্র ভিক্ষার সামগ্রী। শীতের অন্ধকারে ভোরে বাঙালিতলা থেকে গঙ্গার ঘাটে যাওয়ার সময় নিবেদিতা বলছেন, আমি দূরে মন্ত্রোচ্চারণের শব্দ শুনেছি। একটু এগোতেই দেখলাম একটা ছাত্র কোনো এক ধনী গৃহের পাথরের বারান্দায় রাত কাটিয়েছে। ঠান্ডায় তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য ভারী চটের পর্দা ঝোলানো রয়েছে। 5টার আগেই উঠে পড়ে একটা হারিকেনের আলোয় সে সেদিনের মতো পড়া মুখস্থ করছে। আর একটু দূরে আর একজন পড়ছে ক্যানভাসের মতো মোটা কাপড়ের আড়ালে বা মোমবাতির আলোয়। বিলাসিতার প্রশ্নই নেই এখানে। খোলা পাথরের মেঝেতে নিজের একটা কম্বলের তলায় তার রাত্রির ঘুম। এখন ছোট্ট বাতির আলোয় সে পড়ছে। পরিশ্রম এবং দৈন্যের মধ্যেই শিক্ষাকে ভালোবাসা। বিদ্যালয়ের কর্তব্য পালন করার পর রোজগারের চেষ্টা একেবারেই অসম্ভব। এই রোজগার করে কি হবে? সামান্য গ্রাসাচ্ছাদন, সেটা তো কেউ না কেউ মুখের সামনে ধরিয়ে দিচ্ছে এরকম তীর্থক্ষেত্রে। মধ্যযুগে ধর্মীয় উদ্দীপনা যখন তুঙ্গে এবং সমস্যাও সীমিত, তখন ধনী, অভিজাত এবং ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত বদান্যতায় পণ্ডিতেরা গৃহবাসী ছাত্র সমেত প্রতিপালিত হতেন। তবে এখন ছত্র নামক প্রতিষ্ঠান হয়েছে। শোনা যায় বারাণসী শহরে 365টা ছত্র আছে। নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে প্রতিটি ছত্রে খাওয়ানো হয়। কোথাও কোথাও দুবেলা খাওয়ার ব্যবস্থাও আছে। কোথাও কোথাও আবার ব্রাহ্মণ, অব্রাহ্মণ সবাইকে খাওয়ানো হয়। এদের মধ্যে অনেকগুলো কোনো ধর্মপ্রাণা বিধবাদেরও অবদান আছে। তারাও এই মাসে মাসে এই খরচাটা জুগিয়ে যান। কয়েকটি আবার রাজাদের, কোনো কোনো আবার জমিদারের দ্বারা পরিচালিত হয়। কিন্তু একটি বিষয়ে সকলেই একমত হবেন যে শিক্ষার্থীদের খাদ্যের সংস্থান করা শহরবাসীর যেন দায়িত্বের মধ্যে একটা দায়িত্ববোধ। শিবের সন্তানদের কাছে বারাণসী যে মা অন্নপূর্ণা, যিনি সদাপূর্ণা, এই ভাবনা নিবেদিতার ছাড়া কার মনে আসবে? ভারতবর্ষের দেবদেবী যেমন তার কাছে শ্রদ্ধার, তেমন তীর্থস্থানগুলি ওই সব দেবদেবীর দ্বারাই যে মাহাত্ম্য তৈরি করে রেখে গেছে, সেগুলো অনুধাবন করার মতো মানসিক শক্তি এবং উচ্চ ভাবনা চিন্তা যদি না থাকে তাহলে কি সম্ভব? তা না হলে কখনোই সম্ভব নয়। নিবেদিতা সেটি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন চোখে আঙুল দেখে। ভারতবর্ষে জন্মেছি, ভারতবর্ষের পথে পথে এরকম পুরাণের সাক্ষী বহনকারী জায়গাগুলো ভ্রমণ করেছি, কিন্তু তাদের আস্বাদনে বঞ্চিত থেকেছি। তাই আমাদের নিবেদিতার শরণাপন্ন হতে হয়েছে। আপনারা যারা শুনছেন, যারা এই অডিওর মাধ্যমে অন্তত ভারতবর্ষকে চেনার চেষ্টা করছেন, সেখানে কুর্নিশ জানাবেন। নিশ্চয়ই এই ভারতীয় ভাবনার যারা চির প্রসিদ্ধতার মধ্যে ভারতীয়ত্বকে খুঁজে বেরিয়েছেন, সেই যুগের কথা মনে হলে বিস্ময় জাগে। নিবেদিতা বলছেন, তখন যারা বিদ্যাচর্চা করতেন, অন্যরা তাদের কাছে কৃতজ্ঞ বোধ করতেন, মনে করতেন তাদের প্রয়োজন মেটানোর দায়িত্ব সমগ্র জাতির। বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করে বা প্রবেশাধিকার অকৃতকার্য
ছাপ নিয়ে শুরুতেই শিক্ষার আগ্রহকে শাস্তি দেয়া হতো না। আগ্রহটাই সবচেয়ে বেশি সম্মানের। তখন যে কোনোভাবে যে কেউ এই স্বাস্থ্য অধ্যয়ন বা স্বাস্থ্য দিকে অগ্রসর গ্রহণকারী যে কোনো ছাত্র, তারা প্রত্যেকের কাছে শ্রদ্ধার যোগ্যতা অর্জন করে ফেলত অটোমেটিক্যালি। হাতে পুঁথি নিয়ে ঘোরাফেরা, মাথায় টিকিধারী হোক বা নাই হোক, কিন্তু তাদের বসনে, আচারে আচরণে ভারতীয় স্বাস্থ্য সংস্কৃতি পুরাণ যুক্ত অধ্যয়নকে মানুষ চিরকাল ভারতবর্ষের কাছে শ্রদ্ধা থেকে শ্রদ্ধাতর হয়েছে। নিবেদিতা সেগুলির সাক্ষ্য বহন করে নিচ্ছেন, দেখেছেন বলেই তার সাক্ষ্যতা আমাদের সামনে রেখে গেছেন। তিনি লিখছেন এক জায়গাতে, বারাণসী তো শুধু একগুচ্ছ মন্দিরের চৌহদ্দি নয়, একটা বিশ্ববিদ্যালয়ের থেকেও অনেক বেশি। 3000 বছরের ইতিহাস এবং শিল্পকেন্দ্রের থেকেও অনেক বেশি কিছু। নদী পাড়ের মাঝামাঝি স্থানে সুগম্ভীর মণিকর্ণিকার অবস্থিতি। সে যে জাতীয় শ্মশান ঘাট, বিরাট এক শবদাহ স্থান। কাশীতে অর্থাৎ বারাণসীতে মৃত্যু হলে নির্বাণ প্রাপ্তি হয়, কথাটা হয়তো কিছুই নয়, কিন্তু তার মধ্যে আছে গভীর ভালোবাসার প্রকাশ। এই মনোরম ঘাটে যেখানে রাত্রি বা দিন নিঃশ্বাস ফেলছে, তার কপালের উপর মন্দিরের ঘণ্টার ধ্বনি ও মন্ত্রোচ্চারণ শুনতে শুনতে শিবের প্রতিজ্ঞা ও অতীতের স্মৃতি বুকে নিয়ে কে না এই মনোরম ঘাটে মরতে চায় বলুন? পরমানন্দে মৃত্যুকে বরণ করা, সেটাই কি মুক্তি? অভিনয়? সে পরম জ্ঞান। তুমি তো ঈশ্বর, তুমি আমাতে প্রবিষ্ট হও। এই রকম দিব্য দৃষ্টি লাভ করে এক ব্যক্তি পুষ্প প্রসারীর অলিন্দ থেকে পুষ্পমালা ভূষিত বিশ্বেশ্বরকে ঘিরে ব্রাহ্মণদের সান্ধ্য বন্দনা গাওয়া দেখার জন্য যখন ঝুঁকলেন, সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরকে ঘিরে আঁঠু গেড়ে বসে আছে তার সন্তান সন্ততি, এ দৃশ্য তার মনে আর কোনো দিন উদয় হবে না। কারণ শিব যে সকলের অন্তরে, তিনি যে পূর্ণ চেতনা, পরম জ্ঞান, তুরীয়ানন্দ। সে সত্য বা এই সত্য তার মনে উদ্ঘাটিত হয়ে গেছে। যেখানে বিদ্যুৎচ্যুত মঞ্চের বা এই যারা বিদ্যুৎ বাহির মতো বিদ্যাকে নিজেদের জীবনে গ্রহণ করে একজন বিদ্যার্থীর মতো এই বার্তা মনে ভেসে উঠবে, সেখানে সম্ভব হলে কি না মরতে চায় বলুন? সমগ্র ভারতের মধ্যে এইরকমই একরকম অনুভব যারা ঈশ্বর বিশ্বাস করে তাদের সকলের মধ্যে হয়। কেউ প্রকাশ করে, কেউ করে না। সব ভারতবাসী এই আহ্বান শুনতে পায়। পবিত্র মৃত্যুর ইচ্ছা ব্যতীত আর সব ইচ্ছাকে যারা বিসর্জন দিয়েছেন, সেই সন্ন্যাসী এবং পতিহীনাগণ একে একে পায়ে পায়ে নত মস্তকে এবং প্রধানত খালি পায়ে এগিয়ে আসেন। এখানে যে কত সতী স্মৃতিস্তম্ভ আছে মণিকর্ণিকার ঘাটে, একটি বাইরে মাঠে ও রাস্তার ওপারে সারিবদ্ধভাবে প্রতিবিহুক সন্তপা সহধর্মিনীর জয়স্তম্ভ এগুলো। কিন্তু আরও অনেক বিজয়িনী আছে। কাশীর গলিগুলোকে খুঁজলে দেখতে পাবে হাজার হাজার মহিলা বাস করেন শ্বেত বস্ত্র পরিধানে, মাথার ঘোমটা টানা, স্নান করছেন, উপবাস করছেন, সর্বক্ষণ প্রার্থনা করছেন, আর প্রিয়তম অপরাধের সুকৃতি বর্ধনের জন্য তাদের দীর্ঘ প্রচেষ্টা। আবার পণ্ডিতকে যদি জাতির সেবক মনে করা হয়, সন্ন্যাসী তারাই বা কম কিসে? আদর্শ নারীত্বের প্রদীপটি জ্বলছে মূর্তির পাদদেশে, সুরক্ষিত নিষ্কম্প। এই আলোকই জগৎকে আলোকিত করবে না?
বাধ্য করতে। আবার এই বারাণসী হলো ভারতের সমন্বিত জাতীয়তার নিখুঁত প্রতিচ্ছবি। নিবেদিতার দৃষ্টিতেই সেগুলি ধরা দিয়েছে। সেগুলি না আলোচনা করলে তো বোধহয় সম্পূর্ণতা আসবে না। তাই বলছিলাম, বারাণসীর ইতিহাস নিবেদিতাকে যেভাবে আলোড়িত করেছিল, সেই আলোড়নে আমরাও আলোড়িত হয়ে চলেছি বলেই আপনাদের সামনে আমি হাজির হয়েছি বারাণসীকে নিয়ে নিবেদিতার দৃষ্টিকোণ থেকে। নিবেদিতা বলছেন, বারাণসী হলো ভারতের সমন্বিত জাতীয়তার নিখুঁত প্রতিচ্ছবি। নবাগত নদীপথে আস্তে আস্তে মন্দির এবং স্নানঘাটের দীর্ঘ সারি দেখতে পাওয়া যাবে। প্রতিটির ইতিহাস শুনতে শুনতে, তাদের গঠন সৌন্দর্য দেখতে দেখতে আর স্তম্ভ বিষয়ে অনুভব করতে আমরা পারবই পারব, যেটা চিরকালই ভারতের সব পথেরই অভিমুখ, এই বারাণসী। দক্ষিণী সাধুদের প্রধান কেন্দ্র কেদারনাথ মঠ এখানে। মাদ্রাজিদের কাছে হিমালয়ের তীর্থযাত্রার মতো সব সুফল এখানে পাওয়া যাবে। এখানেই বিধবা মারাঠি রানী অহল্যাবাইয়ের ঘাট, ভারতের সর্বত্র তার তৈরি করা মন্দির, রাস্তা ও পুষ্করণী শাসকদের মাতৃহৃদয়ের সাক্ষী। এদের পেছনে শঙ্করাচার্য সংঘের মঠ, যেখানে উচ্চবর্ণের দণ্ডী স্বামীরা থাকেন। নবম শতকের শুরুতে প্রতিষ্ঠার সময় থেকে আজ পর্যন্ত তাদের ধারা অবিচ্ছিন্ন, কঠোরতা অব্যাহত। মারাঠা শক্তির অভ্যুত্থানের সময় বারাণসীর সঙ্গে তাদের যোগসূত্রের স্মারক নাগপুরের ভোসলেদের প্রাসাদ, যেটি এখন দ্বারভাঙার মহারাজের কাছে হস্তান্তরিত হয়েছে। আরও আছে গোয়ালিয়রের রাজার প্রাসাদ, এমনকি নেপালেরও। শিবের শহর হলেও এখানকার সব কিছু কিন্তু শিবের কাছে উৎসর্গীকৃত নয়, কারণ এখানেই দেখছি বেনি মাধবের মন্দির, ধ্বজা। সে তো বিষ্ণুর প্রিয় নামের একটা। মুসলিম বাদশারাও বাদ পড়েননি। আকবরকে এবং আকবরের সময়কার প্রাকৃতিক বিজ্ঞান রূপায়িত হয়েছে মনোরম মান মন্দিরে। তার বক্তৃতা কক্ষ এবং যন্ত্রপাতি সমেত। আবার ঔরঙ্গজেবের মসজিদ তার সুউচ্চ মিনারগুলো নিয়ে দাঁড়িয়ে থেকে ইসলাম ধর্মকে রূপায়িত করেছে। এই যে সর্বধর্মের একটা সমন্বয় পীঠস্থান হয়ে চিরদণ্ডায়মান এই বারাণসী, এ অন্তর্দৃষ্টি ছাড়া ধরা দেবে না ভারতবর্ষের সংস্কৃতির মূল পরাকাষ্ঠায় এক সমন্বয়ী ভাবনা ভারতবর্ষকে চিরজাগ্রত করে রেখেছে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে। সর্বধর্মের সমন্বয়ক শ্রীরামকৃষ্ণকে মনে করিয়ে দেয় বারাণসীর গলিতে গলিতে এই যে সমস্ত ধর্মের এবং জাতির সম্প্রদায়ের নিদর্শনগুলি সুরক্ষিত হয়ে রয়েছে বারাণসীর আনাচে কানাচে। সেগুলি যদি নিজের গভীর দৃষ্টিতে ধরা না পড়ে, তাহলে আমার মনে হয় বারাণসী তীর্থ দর্শন আমাদের কাছে নিছকই গঙ্গার শোভা দর্শন এবং বিশ্বনাথের মন্দির দর্শন ছাড়া আর কিছুই হতে পারে না। তাই বারাণসীর ইতিহাস, বারাণসী তথা কাশী আমাদের কাছে নিবেদিতার দৃষ্টিতে ধরা দিক ভারত দর্শন রূপেই। আজ নিবেদিতার ভারত দর্শনের 294তম পর্ব এখানে শেষ করি। নিবেদিতার ভারত দর্শনে বারাণসী 2 পর্ব আজ এখানে শেষ করলাম। নিবেদিতার ভারত দর্শনে বারাণসী 3 আগামী রবিবার আপনাদের কাছে আমার কণ্ঠে হাজির হবে, নিবেদিতার ভাষায়, নিবেদিতার চিন্তায়, নিবেদিতার ভাবনায়। সকলে ভালো থাকবেন। ওং অসতোমা মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি।
হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।